নিজের মধ্যে একটু আত্মবিশ্বাস এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু সব কাজেই সফল হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি। মাসিক কিছু টুকিটাকি বাজার নিয়ে এসেছিল, ওইভাবে রেখে দিয়েছিলাম, গোছানো হয়নি। তো আজকে ভাবলাম একটু গুছিয়ে রেখে দিই সব কিছু। আমাদের বাসায় ডালটা একটু বেশি লাগে, তো একটু ভুনা তরকারির সাথে কিন্তু সবসময় ডাল রান্না করি। একদমই শুকনো তরকারি দিয়ে কিন্তু খাবার খেতে ভালো লাগে না। আর আমার ছোট্ট ছানার খিচুড়িতে তো দেখা যায় 2-1 দিন পর পরই খিচুড়ি রান্না করি, তখন ডালটা লাগে। দুপুরের জন্য আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে আলু পটল রান্না করব। আলু পটল একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। মশলার মধ্যে ছোট চিংড়ি মাছটাকে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলাতে কিন্তু আমার ছোট্ট ছানার জন্য খিচুড়ি রান্না করছে। আমার ছোট্ট ছানা যেহেতু চিকেন দিয়ে ভাত খেতে পছন্দ করে, তো যেই দিন চিকেন রান্না করি না সেদিন কিন্তু ওর জন্য একটু খিচুড়ি রান্না করি। আর আমাদের জন্য তো চিংড়ি মাছটা রান্না করছি। আর এই চিংড়ি মাছটা আফসিতে খুব পছন্দ, ছোট হোক বড় হোক, আফসি কিন্তু চিংড়ি মাছ খুব পছন্দ করে। আমরা যখন ছোট ছিলাম, মা যেদিন চিংড়ি মাছ রান্না করতো, বিশেষ করে ছোট চিংড়ি মাছগুলো, তা আমি কিন্তু আমার প্লেটে 4 পাশ দিয়ে চিংড়ি মাছটাকে সাজাতাম একদম গোল করে। তারপর যখন ভাত খেতাম একটা করে চিংড়ি মাছ মুখে দিতাম। তো আজকে আফসিকে বলছিলাম যে আফসি, তুমি যখন খাবার খাবা আমি তোমার প্লেটে 4 পাশ দিয়ে চিংড়ি মাছ সাজিয়ে দিব, তুমি একটু করে ভাত খাবা আর 1-2টা করে চিংড়ি মাছ খাবা। ছোট চিংড়ি মাছ দিয়ে আলু পটল রান্না করেছি। চিংড়ি মাছের মাথাগুলো ভাবলাম একটু কাজে লাগাই। প্রথমে আমি কালিজিরাটাকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম। কালিজিরাটা আগে ধুয়ে নিয়েছি, তো একটু ভালো মতো ভেজে তারপরে চিংড়ি মাছের মাথা, বেশি করে রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন আমি একসাথে সব কিছু ভালো মতো ভেজে নিব। ভর্তাটা খেতে খুব মজা হয়েছিল। আমি এখন চিংড়ি মাছের মাথা, কালিজিরা, রসুন, কাঁচামরিচ একসাথে ভালো মতো মচমচে করে ভেজে নেব, তারপরে পাটায় বেটে নেব। কালিজিরা কিন্তু অনেক ভালো আমাদের শরীরের জন্য। আমরা সবাই জানি শরীরে ব্যথা কমাতে কালিজিরা কিন্তু খুব কার্যকরী। এছাড়া যারা নতুন মায়েরা আছেন, ব্রেস্ট ফিডিং মায়েরা আছেন, তাদের জন্য কিন্তু কালিজিরাটা খুব ভালো। আমার দাদিকে কিন্তু দেখেছি সারা বছরই দাদি কালিজিরা খেতেন। কালিজিরা ভর্তা কিন্তু আমার দাদি খুব পছন্দ করেন। সাথে কিন্তু দাদিকে দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে দাদি খালি পেটে কালিজিরা খেতেন। তো মাশাআল্লাহ, আমার দাদি কিন্তু অনেক সুস্থ ছিলেন, অনেক সুন্দরীও ছিলেন। সেই তুলনায় কিন্তু আমরা আমার দাদির কাছে কিছুই না, একদমই কিছুই না। আমার আজকের দুপুরের আয়োজনে ছিল ছোট চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ঝোল, আর সাথে কালিজিরা ভর্তা, চিংড়ি মাছের মাথা দিয়ে ঝাল ঝাল করে একটু ভর্তা করেছি। খেতে খুব মজার হয়েছিল। কালিজিরা ভর্তা কিন্তু আমার মা খুব ভালো করে। মা যেদিন কালিজিরা ভর্তা করে একসাথে অনেকগুলা করে ভর্তা করে। আগে যখন আমার ছোট ভাই ঢাকা টু ফরিদপুর যাওয়া আসা করতো, যখন পড়াশোনা করতো আর কি, আমার ছোট ভাইয়ের হাত দিয়ে কিন্তু আমার মা অনেক ধরনের ভর্তা পাঠাতেন, আমার কাছে পাঠাতেন, আমার আপুর কাছে পাঠাতেন। মায়ের হাতে ভর্তা আসলে অতুলনীয়। আমার কাছে কিন্তু ভর্তা করতে অনেকটাই কষ্ট লাগে। আমি খুব বেশি যে ভর্তা পাগল তাও না, অনেক বেশি ভর্তা খেতে পছন্দ করি না, কিন্তু হ্যাঁ কেউ করে দিলে খাই, কিন্তু আমার কাছে করতে কষ্ট লাগে। সেই তুলনায় কিন্তু আমার আপু, আমার মা ভর্তা খুব ভালো করেন। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে কিন্তু একটু ছাদে যাচ্ছিলাম আফসিকে নিয়ে।
আপসির আব্বুর কান পচিয়ে ফেলছি, আমাকে 4টা গাছ কিনে দাও, লাউ গাছের চারা কিনে দাও, আমি ছাদে লাগাবো। তো 1 সপ্তাহ ধরে বলতে বলতে অবশেষে কিন্তু সে 4টা লাউ গাছের চারা কিনে নিয়ে এসেছে। আমার খুব ভালো লাগে আমার পছন্দের কাজগুলো করতে, গাছপালা লাগাতে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। আমি বিশ্বাস করি আত্মবিশ্বাস থাকলে আর পরিশ্রম থাকলে কিন্তু যে কোনো কাজে সফলতা আসা সম্ভব। আমি খুব বিশ্বাস করি যে হ্যাঁ, আমার এই লাউ গাছ বড় হবে, লাউ ধরবে ইনশাল্লাহ। আমি যখন ঢাকা ছিলাম, ঢাকার বাসাতে ছিলাম, আমি কিন্তু ছাদে অনেক ধরনের সবজি বাগান করেছিলাম, লাউ গাছও লাগিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার লাউ গাছে কিন্তু অনেক অনেক লাউ ধরেছিল। আমি আমার আগের চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোনো একটা ভিডিওতে, সাথে বলেছিলাম যে ধনিয়া আনার জন্য, যেহেতু সামনে শীত আসা শুরু করবে, ধনিয়া টাটকা টাটকা ধনিয়া হলে ধনিয়া পাতা দিয়ে সবজি বা যে কোনো তরকারি খেতে ভালো লাগবে। তো এখানে 4টা লাউ গাছের চারা নিয়ে এসেছে। তো আমি এখানে আমার তো ড্রামে আগে থেকে কিছু গাছ লাগানো আছে, আর বাঙ্গি গাছটা কিন্তু এখনও আছে। খুব মায়া লাগে তুলে ফেলতে, যে কোনো গাছ তুলে ফেলতে আমার খুব মায়া লাগে। আর এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ফুল গাছ। মা কিছু বিচি দিয়ে দিয়েছিল ফরিদপুরে, আমাদের পাশের বাসার একটা আন্টির বাসাতে এক ধরনের ফুল গাছ আছে। তো মা কিছু বিচি নিয়ে এসেছিল, আমাকে বললো যে তুমি লাগিয়ে দিও, হয়ে যাবে। তো এত গাছ হয়েছে, অনেক অনেক চারা বের হয়েছে। আশেপাশের ভাবিদেরও বলেছি যে আপনাদের ফুল গাছের চারা লাগলে আমার কাছ থেকে নিতে পারেন। দেখা যাক কী ফুল হয়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর লাউ গাছের জন্য কিন্তু আমি আগে থেকে মাটি রেডি করেছি, ডিমের খোসা দিয়ে সবজির খোসা পচিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে লাউ গাছের জন্য মাটিটা রেডি করেছি। আসলে পরিশ্রম করতে হবে, যে কোনো কাজে কিন্তু পরিশ্রম করলে সফল হওয়া সম্ভব। গাছের জন্য কিন্তু প্রচুর যত্ন লাগে। আমি মনে করি একটা বাচ্চাকে যেভাবে যত্ন করতে হয়, গাছের জন্য কিন্তু অনেক যত্নের প্রয়োজন। তো আমি 4টা গাছ কিন্তু 4টা জায়গায় লাগাবো, 2টা বালতিতে 2টা লাগাবো, আর বড় যে ড্রামটা আছে, তো ভাবলাম ড্রামে 2টা লাগাই, দেখা যাক কি হয়। আর ধনিয়া গাছ হওয়ার জন্য তো খুব বেশি মাটির প্রয়োজন নেই, লাউ গাছের গোড়া দিয়ে ধনিয়া বুনে দেব। তো চলুন, আমার প্রিয় কাজ করতে করতে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন, দেখতে দেখতে আমার সাথে এই পর্যন্ত এখনও আছেন, একটা লাইক দিবেন প্লিজ যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়। আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাছের প্রতি কখন থেকে আমার ভালোবাসা শুরু হয়, আসুন আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। তখন আমি খুবই ছোট, 2 বা 3-তে পড়ি। আব্বা চাকরির সুবাদে আমরা তখন বরিশালে থাকি। তো আমরা দোতলায় ভাড়া থাকতাম। তো পাশেই একটা ছোট মাঠ ছিল, মানে একটা বাসার সামনে একটা ছোট মাঠ, সব বাচ্চারা এখানে খেলতে যেত, আমি আর আপু যেতাম। তো এখানে খেলতে যেতে যেতে দেখতাম একটা আন্টির বাসায় অনেক গাছ, তার বারান্দায় অনেক অনেক গাছ। তো আমি দেখতাম, ভালো লাগতো। তো একদিন হঠাৎ করে দেখলাম মাঠের মধ্যে একটা ছোট্ট তেঁতুল গাছের চারা, কেউ লাগায়নি, একা একা হয়েছে, বোঝা যাচ্ছিল দেখে। তা আমি তেঁতুল গাছের চারাটা তুলে ফেলেছি। তো কি করব এখন, কিভাবে বাসায় নিব? আর আমাদের বাসায় যেহেতু তখন কোনো গাছপালাই ছিল না, তখন আমি দেখলাম সাইডে একটা নারকেলের যে কি বলে খোড়া, আমরা বলি আচা। তো নারকেলের আচার মধ্যে একটু মাটি নিয়েছি, তারপর তেঁতুল গাছটা লাগালাম। খুব বেশি মাটি না, একদমই অল্প মাটি। তো বাসায় নিয়ে অনেক পানি দিয়েছি। পানি দেওয়ার পর কি করব, গাছটাকে খাটের নিচে রেখে দিয়েছিলাম। তো 2-3 দিন পরে কিন্তু গাছটা মরে গিয়েছিল। তখন ছোট ছিলাম, কিভাবে গাছের যত্ন নিতে হয় জানতাম না। তো এরপর থেকে কিন্তু গাছের প্রতি আমার অনেক ভালোবাসা শুরু হয়, অনেক ভালোবাসতে শুরু করলাম যে আহারে আমার যত্নে লাগানো জীবনের প্রথম গাছটা মরে গেল, খুব কষ্ট পেয়েছিলাম। পরবর্তীতে আমি যখন ক্লাস 5-এ পড়ি, আব্বার এক কলিগের ওয়াইফের অনেক গাছ ছিল। তো আন্টিদের ডিবি হয়ে গেল, তারা আমেরিকায় চলে গেলেন। তো যাওয়ার আগে কিন্তু আমি গাছ পছন্দ করে দেখে আমাকে অনেকগুলো গাছ দিয়ে গিয়েছিল, অনেকগুলো টবের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু গাছ ছিল। আমার মনে আছে একটা কাটামুকুট গাছ ছিল, ছোট জাতের, যেটা ছোট ছোট ফুল হয়। তো আমি খুব যত্ন করে গাছগুলো রেখেছিলাম, অনেক বছর গাছগুলো আমার সাথে ছিল। পরবর্তীতে আব্বা যখন আবার ফরিদপুরে চলে আসলো, গাছগুলো সাথে করে নিয়ে এসেছিলাম। পরবর্তীতে তো অনেক অনেক গাছ কিনেছি আমি, কিন্তু আমার টিফিনের টাকা জমিয়ে জমিয়ে বৃক্ষ মেলা থেকে অনেক গাছ কেনার রেকর্ড আমার আছে। যখন আমরা বাসা চেঞ্জ করলাম, আমাদের বাসায় চলে গেলাম, তখন আমার মোট 25টা টব ছিল। তো আব্বা কিন্তু ভীষণ বিরক্ত হয়েছিল, বলল যে ভাড়া বাসায় কেউ এত গাছ লাগায়, পাগল নাকি? তো এই আমার
গাছের প্রতি ভালোবাসার গল্প। তো এখনও কিন্তু আমি আমার ছানাপোনাদের নিয়ে সময় বের করি আমার পছন্দের কাজটি করতে। এখনও কিন্তু আমার বাসার ছোট ছোট 3টা বারান্দাতে মাশাআল্লাহ অনেক গাছপালা আছে। পছন্দের কাজটি করতে আসলে অনেক ভালোবাসি, হয়তো তার পিছনে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়, তারপরেও চেষ্টা করি। তো অনেক কথা বললাম আমার গাছপালা নিয়ে। ছাদে গাছ লাগিয়ে বাসায় চলে এসেছি। তো সন্ধ্যার জন্য একটু নাস্তার আয়োজন করব। মা তো এর আগে অনেক চালের গুঁড়া দিয়ে দিয়েছিল, সাথে আখের গুড় ছিল ফ্রিজে। তো ভাবলাম কি করা যায়, যেহেতু চালের গুঁড়া ফ্রিজে রয়ে গেছে, খাওয়া হচ্ছে না। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু তেলের পিঠা বানাবো, কিন্তু আমি এই পর্যন্ত লাইফে একবার তেলের পিঠা বানিয়েছিলাম, খুব বেশি ফলে নাই, মানে কোনো রকম খাওয়া গিয়েছিল। তা আজকে সাহস করে চেষ্টা করলাম। তবে চেষ্টা করার আগে কিন্তু আমি একটা রেসিপি দেখে নিয়েছিলাম, যেখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া নিয়েছে, সাথে ময়দা নিয়েছে আর আখের গুড় দিয়ে ভালো মতো মেখে নিয়েছিলাম। তো সাথে কিন্তু আমি যখন বেটারটা তৈরি করছিলাম তখন কুসুম গরম পানি ব্যবহার করেছি। তো এইভাবে কিন্তু আমি পিঠার জন্য ডোটা রেডি করেছি। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বেশ ফুলকো হয়েছিল, বেশ তুলতুলেও হয়েছিল, খেতে বেশ ভালো লেগেছিল। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার ছোট্ট ছানা কিন্তু অনেকগুলো পিঠা খেয়েছে, কারণ অনেক নরম ছিল, তুলতুলে ছিল, সে খুব পছন্দ করেছে। তো ভাবছি যে এইভাবে তাকে বানিয়ে দিব, সে যেহেতু মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে। 2 ভাই 2 ধরনের হয়েছে, একদিকে একজন মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, অন্যদিকে কিন্তু আপসি একদমই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না। যত ঝাল জাতীয় খাবার আছে আপসিকে দিলে খুব পছন্দ করে। একসাথে অনেকগুলো পিঠা বানিয়েছিলাম। এই পিঠাটা একদম প্রথমে দিয়েছিলাম, ফুলকো হয়নি, কারণ বেটারটা একটু ঘন হয়ে গিয়েছিল। পরবর্তীতে আর একটু পানি দেওয়াতে বাকি পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ ফুলকো হয়েছে। যেমন এই পিঠাটা কিন্তু অনেক ভালো হয়েছিল। তো আমি তো অভিজ্ঞ আপু আন্টিদের মতো খুব ভালো পিঠা বানাতে পারি না। প্রথম যেদিন বানিয়েছিলাম একদমই ফলে নাই, কিন্তু আজকে যখন দ্বিতীয়বার বানাচ্ছিলাম ফুলকো দেখে কিন্তু খুব ভালো লাগছিল। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।